রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ সে এসে পিছন থেকে আলতো করে জড়িয়ে ধরল। হেসে বলল, মামি, রাগ করো না। আজ তোমার জন্য একটা বিশেষ পরিকল্পনা আছে। আজ রাতটা শুধুই আমাদের। রাতে আমি সুন্দর করে সাজগোজ করলাম। শাশুড়ি মাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম যেন রাতে কোনো সমস্যা না হয়। ঠিক সময়ে নাবিলের ঘরে গেলাম। ঘরে ঢুকে অবাক হয়ে দেখি বিছানা জুড়ে ফুলের পাপড়ি ছড়ানো, আর ঘর জুড়ে এক মিষ্টি সুবাস। বিছানায় ফুল দিয়ে দুটি ছোট রাজহাঁসের আকারে সাজানো ছিল, যা দেখে আমার মন ভরে উঠল। ঘরের সেই অপরূপ সাজসজ্জা সত্যিই মন ছুঁয়ে গিয়েছিল। তারপর নাবিল আমকে। আমি 25 বছর বয়সী একজন তরুণী। আমি দেখতে অনেক সুন্দর ও আকর্ষণীয় ছিলাম। সবাই আমাকে দেখলে শুধু তাকিয়ে থাকত। কিন্তু এত কিছুর পরেও আমার স্বামী আমাকে তেমন ভালোবাসত না। আমার ভাগ্নে তার ইন্টার্নশিপ শেষ করার জন্য কিছুদিন আমাদের বাড়িতে ছিল। সেই সময়ে আমার আর আমার স্বামীর মধ্যে একটু দূরত্বের আভাস পাচ্ছিলাম। প্রতিদিন রাতে সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত, আর আমি একা বসে থাকতাম। এক রাতে আমার ভাগ্নে আমাকে একা দেখতে পেয়ে নিজের ঘরে নিয়ে গেল। সে বলল, মামি, প্রতিদিন আপনাকে এভাবে একা দেখতে ভালো লাগে না। আমি চেষ্টা করব যাতে মামার অনুপস্থিতি আপনি অনুভব না করেন। বন্ধুরা, আজকের গল্পটি অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আর দয়া করে ভিডিওতে একটি লাইক করে দেও। বিয়ের পর আমার স্বামী তার কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে আমার প্রতি তার মনোযোগ অনেকটাই কমে গিয়েছিল। বাড়িতে আমার শাশুড়িও ছিলেন, যার যত্ন নেওয়ার জন্য আমাকে সারাদিন ব্যস্ত থাকতে হতো। আমাকে ওদের সেবা করতে হতো। ওদের সেবা করতে আমার অসুবিধা হতো না, কিন্তু আমার স্বামী আর আমার মধ্যে দূরত্ব বাড়তে থাকায় আমি মেজাজ হারাতে শুরু করি। শনিবার রাতটা আমার জন্য খুব আনন্দের ছিল, কারণ পরের দিন রবিবার, যেদিন আমার স্বামী আমার সাথে থাকত আর তার অফিসও অফ থাকত। রাতে শোয়ার আগে আমি আমার স্বামী তানবীরকে বললাম, কাল তুমি বাইরে যাবে না, কারণ পুরো দিনটা আমার সাথে থাকবে। আমাদের মাঝে কেউ আসবে না। তখন তানভীর বলল, অনিকা, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। আমার মামাতো বোনের ছেলে নাবিল কাল থেকে কিছু মাসের জন্য আমাদের বাড়িতে থাকতে আসবে। তার ইন্টার্নশিপ আছে, তাই আমাদের সাথেই থাকবে। এই কথা শুনে আমার স্বামীর সাথে সময় কাটানোর স্বপ্ন ভেঙে গেল এবং রাগে ফেটে পড়লাম। তবে যার ওপর আমি এত রেগেছিলাম, সে আমার জীবনে এক নতুন রং নিয়ে আসবে, তা আমি একটুও ভাবিনি। রাতে রাগ নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন দুপুরের খাবারের সময় নাবিল আমাদের বাড়িতে এলো। আসতেই সে প্রথমে আমার শাশুড়ির পায়ে হাত রাখল, তারপর আমাদের কাছে এলো। আমার স্বামী তানভীর বলল, ভাগনাদের কখনোই পায়ে হাত দিতে হয় না, আর নাবিলকে জড়িয়ে ধরল। নাবিল দেখতে বেশ সুন্দর ছিল, গায়ের রং ফর্সা আর সুঠাম চেহারা। আমি তাকিয়ে রইলাম। তার কথাগুলো বেশ ভালো ছিল, আর আসার পর থেকেই হাসি ঠাট্টায় মেতে উঠেছিল। এইভাবে আমাদের বাড়িতে তার আসার কয়েকদিন কেটে গেল। সে আসার থেকেই আমার দিকে চেয়ে থাকত, আর অনেক মজার মজার কথা আমার সাথে বলতো। একদিনের কথা, প্রতিদিনের মতোই নাবিল আমার ভাগনা তার ইন্টার্নশিপে গিয়েছিল। কিন্তু হঠাৎই সেই দিন প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো, আর তার জন্য আমার খুবই চিন্তা হচ্ছিল। গত কিছুদিন ধরে সে আমাদের পরিবারের সদস্যের মতোই আমাদের সঙ্গে ছিল। প্রায়ই সে আমার কিচেনে সাহায্য করত। বারবার তাকে ফোন করছিলাম। সাধারণত সে সন্ধ্যা 7টার মধ্যে ফিরে আসত, কিন্তু সেদিন 8টা বেজে গেল, তবুও সে ফেরেনি। আমার স্বামী তানভীর আগেই ফোনে জানিয়েছিল যে বৃষ্টি খুব বেশি, তাই অফিসে কিছুক্ষণ আটকে থাকবে। নাবিলের কথা ভেবে চিন্তায় মন খারাপ হয়ে যাচ্ছিল, কারণ সে মোটরসাইকেলে গিয়েছিল। তার অপেক্ষায় আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। অবশেষে কিছুক্ষণ পর নাবিল আমার ভাগনা ভিজে চুপচুপে বাড়ি ফিরল। তাকে দেখে আমি ভেতর থেকে তাড়াতাড়ি একটা তোয়ালে নিয়ে এসে ওর দিকে বাড়িয়ে দিলাম। ও নিজের ঘরে চলে গেল, আর আমি কিচেনে গিয়ে আদা দিয়ে চা বানাতে শুরু করলাম। যখনই আমি কারো জন্য চা বানাই, তখন আমার শাশুড়ির জন্য 1 কাপ চা বানাতে হয়, কারণ উনি চা খুবই পছন্দ করেন। শাশুড়িকে 1 কাপ চা দিয়ে আমি অন্য কাপটি নিয়ে দ্রুত নাবিলের ঘরে গেলাম। তার ঘরে ঢুকতেই দেখি সে তখন তোয়ালে জড়িয়েছিল আর কিছুই পরেনি, আর চুলগুলো এখনো ভেজা। তাড়াহুড়ো করে ফিরেছিল বলে সে এখনো কিছুটা ঠান্ডায় ছিল। সে কাঁপছিল। আমি হাতে ধরা চায়ের কাপটা টেবিলে রাখলাম এবং তার চুলগুলো আলতোভাবে মুছে দিতে শুরু করলাম। সেই মুহূর্তে আমরা দুজন খুব কাছাকাছি ছিলাম। আমি যখন একটু দূরে সরে এলাম, তখন তার দৃষ্টি আমার দিকে বেশ গভীরভাবে তাকিয়েছিল। তার চোখে আমি কিছু আলাদা কিছু অনুভব করলাম,
একটা আন্তরিক ভালোবাসার ছোঁয়া। আমি তাকে আদা দেওয়া গরম চা খেতে বললাম। তখন হঠাৎ করে সে আমার হাত ধরে আমাকে তার কাছে বসতে বলল। সে বলল, তুমি আমার খুব যত্ন করো, অথচ তুমি তো আমার নিজের মামি নও। আমি হেসে বললাম, আমরা সম্পর্কের সীমাবদ্ধতাকে আলাদা করে দেখি না, তুমি আমাদের নিজের সন্তানের মতোই। আমরা তখন গল্প করতে করতে মগ্ন ছিলাম। হঠাৎ ডোরবেলটা বাজল, তানভীর বাসায় ফিরল। সে সেই রাতেও প্রতিদিনের মতো গা এলিয়ে ঘুমিয়ে পড়ল। আমাদের বিয়ের পর কয়েক মাস খুব ভালো কেটেছিল। সে অনেক ভালোবাসার কথা বলতো, কিন্তু এখন অফিসের কাজ নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে। আমি একসময় বিরক্ত হয়ে বেরিয়ে গিয়ে বাইরের ঘরের সোফায় গিয়ে বসে পড়লাম। তখন দেখলাম নাবিল এর ঘরের লাইট জ্বলছে, কিন্তু দরজাটা বন্ধ ছিল, তাই আমি ভেতরে ঢুকতে পারলাম না। আমি গিয়ে বাইরের ঘরের সোফায় বসেছিলাম। কিছুক্ষণ পরে হঠাৎ আমার হাতে কারো স্পর্শ অনুভব করলাম। চমকে উঠে তাকালাম, দেখি নাবিল আমার পাশেই বসে আছে। সে আমার এক কানের হেডফোন খুলে নিজের কানে লাগিয়েছে। প্রতিদিনই সে এমন কিছু করে আমাকে বিশেষ অনুভূতি দেয়, যা আমাকে আমার কলেজ জীবনের কথা মনে করিয়ে দেয়। তারপর সে আমার হাত ধরে আমাকে নিজের ঘরে নিয়ে গেল এবং বলল, মামি, আমি প্রতিদিন রাতে দেখি তুমি এখানে একা বসে থাকো। তোমার আর মামার মধ্যে সব ঠিকঠাক আছে তো? তুমি কি গান শুনে নিজের একাকিত্ব কাটানোর চেষ্টা করছো? নাবিল যেন আমার মনের কথা বুঝে নিয়েছে। আমি তার দিকে তাকিয়ে হালকা হাসলাম। তখন সে আমার হাতটা নিজের হাতে নিয়ে বলল, কিছুক্ষণের জন্য আমাকে তোমার আত্মীয় হিসেবে না দেখে বন্ধুর মতো ভাবো। কারণ আমরা বন্ধুর সঙ্গে যে খোলামেলা কথা বলতে পারি, সেটা হয়তো মামির সঙ্গে সবসময় সম্ভব নয়। আমাকে বন্ধু মনে করে মনের কথা বলো। নাবিলের কথায় আমি অনেকটা ভরসা পেলাম এবং আমি তাকে আমার সব মন খারাপের কথাগুলো খুলে বললাম। আমি বললাম, নাবিল, তুমি যা বললে সব একদম ঠিক। তুমি এত অল্প সময়ে আমার মনের সবকিছু বুঝে নিয়েছ। কিন্তু আমার স্বামী যেন এখন আমাকে ভুলেই গেছে। মনে হয় সে আর আমাকে ভালোবাসে না, তাই হয়তো আমাকে সময় দেয় না। আমাদের মাঝে বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে। একজন স্ত্রী শুধু ঘরের কাজের জন্য নয়, তারও স্বামীর কাছ থেকে ভালোবাসার প্রত্যাশা থাকে, যেটা তানভীর যেন ভুলেই গেছে। তখন নাবিল বলল, মামি, এত বেশি চিন্তা করো না। মামা নিশ্চয়ই একসময় তোমার ভালোবাসার গুরুত্ব বুঝবে, কিন্তু ততদিন আমি তোমার পাশে আছি। তোমাকে একা অনুভব করতে দেব না। আজ থেকে আমরা বন্ধু। আমি তার বন্ধুত্বের প্রস্তাব আন্তরিকভাবে গ্রহণ করলাম। তারপর সে আমার মোবাইলে গান চালিয়ে দিল এবং আমরা একসঙ্গে একটি হেডফোনে গান শুনতে লাগলাম। তার ঘরের বিছানায় বসে গান শুনতে শুনতে আমি কখন যে তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। হঠাৎ দরজায় টোকা পড়ে, সেই আওয়াজে আমার ঘুম ভাঙল। দেখি আমি তার কাঁধে হাত রেখে ঘুমিয়ে আছি তার ঘরে। আমি সঙ্গে সঙ্গে সরে গেলাম। নাবিল দরজা খুলতেই দেখি বাইরে শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন। আমি তৎক্ষণাৎ বাথরুমে লুকিয়ে পড়লাম যাতে শাশুড়ি মা আমাকে দেখতে না পান। শাশুড়ি মা চলে যাওয়ার পর আমি চুপচাপ নিজের ঘরে ফিরে এলাম। সেই রাতে আমার অনিচ্ছাকৃত উপস্থিতি নাবিলের মনে কিছুটা গভীর ছাপ ফেলেছিল, যদিও আমি তখন এর গুরুত্ব বুঝিনি। পরদিন সকালে আমার স্বামী অফিসে চলে গেল, কিন্তু নাবিল বাড়িতেই ছিল। আমি যখন তাকে তার টিফিন দিলাম, সে বলল, আজ আমার ছুটি। আমি কারণ জানতে চাইলে সে আমার কানে বলল, এই ছুটি শুধু তোমার জন্যই নিয়েছি মামি। বন্ধু হিসেবে আজ সারাদিন তোমার সঙ্গে সময় কাটাবো। সেই দিন নাবিল আমার সঙ্গে সারাদিন কাজের সহযোগিতা করল এবং সন্ধ্যায় বাইরে আমাকে আমার প্রিয় স্থানে নিয়ে গেল। রাতে আমার স্বামী আমাকে জানালো যে সে পরের এক সপ্তাহের ছুটি নিয়েছে। সে বলল তার কলেজের 2 বন্ধুর বিয়ে রয়েছে এবং একই শহরে এক বন্ধুর বিয়েতে 3 দিন কাটাবে। তানভীর বলল, আমার বন্ধুর বিয়েতে যাচ্ছি এবং কেউ তার স্ত্রীকে নিয়ে যাচ্ছে না, তাই তোমাকেও নিয়ে যেতে পারবো না। তানভীরের এই কথায় আমার মন খারাপ হয়ে গেল, কারণ তার সাথে কিছুটা সময় কাটানোর সুযোগ ছিল। কিন্তু মনে হলো সে আমার অনুভূতির দিকে বিশেষ নজর দেয় না। বিয়ে হয়ে গেলেও যেন সে অবিবাহিতদের মতো জীবন কাটাতে চায়। পরের দিন তার বন্ধুরা তাকে নিতে এলো এবং পরবর্তী 8 দিনের জন্য আমার স্বামী বাড়ি থাকবে না। যাওয়ার আগে সে নাবিলকে বলল, তোমার মামি আর দিদার ভালোভাবে যত্ন নিও। নাবিল সম্মতি দিলেও তার চোখের দৃষ্টি দেখে মনে হলো যেন আমার স্বামী আমার বাড়ির চাবি তুলে দিয়ে যাচ্ছিল এমন একজনকে যাকে সে পুরোপুরি বিশ্বাস করে না। তানভীরের অনুপস্থিতিতে নাবিল আমার প্রতি যে অনুভূতি, তা আস্তে আস্তে প্রকাশিত হতে শুরু করেছিল, যদিও আমি তা বুঝতে পারিনি।
আমার স্বামী চলে যাওয়ার পর আমি বিশ্রাম নেওয়ার জন্য নিজের ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর আমি চাদর গায়ে মুড়িয়ে শুয়েছিলাম, তখনই নাবিল আমার ঘরে এলো। সে এসে দরজা বন্ধ করল এবং আমার পাশে বসে বলল, অনিকা মামি, ঘুমিয়ে পড়েছ নাকি? তোমার জন্য একটা বিশেষ চমক আছে। এই বলে সে মৃদু হেসে আমাকে জানালো যে সঠিক সময়ে সে তার ছুটি নিয়েছে, যেন আমার সঙ্গেই কিছুটা আনন্দের সাথে সময় কাটাতে পারে। নাবিল বলল, আমি তোমার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করেছি, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের বাইরে যেতে হবে। আমি বারবার জিজ্ঞেস করছিলাম আমরা কোথায় যাচ্ছি, কিন্তু সে কিছুতেই বলছিল না। শুধু বলল, দিদাকে বলে দাও যে তুমি বন্ধুদের সাথে একটি অনুষ্ঠানে যাচ্ছ, সন্ধ্যার আগেই ফিরে আসবে। বাইরে বৃষ্টি পড়ছিল, তাই সে আমাকে তার সাথে নিয়ে যেতে চাইল। শাশুড়ি মা আমাকে যেতে অনুমতি দিলেন, কিন্তু আমিও জানতাম না ঠিক কোনো অনুষ্ঠানে যাচ্ছি। আমি অনেক সুন্দর করে একটু সেজেছিলাম। আমার সাজ দেখে নাবিল অবাক হয়ে তাকিয়ে থাকল আর বলল, মামি, আজকে তো আপনাকে অনেক সুন্দর আর আকর্ষণীয় লাগছে। নাবিল আমাকে তার বাইকে নিয়ে বেরিয়ে পড়ল। পথের মাঝে একটি শহরের সাইনবোর্ড দেখে আমি বললাম, তুমি কি আমাকে এই শহরে নিয়ে যাচ্ছ? কথাটা শোনা মাত্রই সে বাইক থামিয়ে সাইডে নিয়ে ব্রেক চাপল, আর আমি তার উপর পড়ে গেলাম। পড়ে যাওয়ার ভয়ে আমি শক্ত করে তাকে ধরলাম। বাইকে আমি তার অনেক কাছাকাছি বসেছিলাম। বাইক থামানোর পর নাবিল হেসে বলল, মামি, তুমি বেশ চালাক, ঠিকই ধরেছ। আজ তোমাকে শহরে নিয়ে যাচ্ছি একদিনের জন্য। ঘরে বসে থাকতে থাকতে তোমার মনটা ভার হয়ে গেছে, তাই কিছুটা তাজা হাওয়া দরকার। তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। কয়েক ঘন্টার মধ্যেই আমরা শহরে পৌঁছালাম। সেখানে আমি অনেক আনন্দ করলাম। আমরা বিভিন্ন জায়গায় একসাথে ঘুরলাম। কিছু মুহূর্ত এমন এলো যখন অজান্তেই আমরা আরও কাছে চলে এলাম। আমি অজান্তেই নাবিল এর হাত ধরে ফেলেছিলাম। হয়তো অনেকেই আমাদের দেখে ভুল করে কাপড় মনে করছিল। নাবিল কখনো আমার কোমরে হাত রেখে, কখনো কাঁধে হাত রেখে আমাদের কিছু ছবি তুলল। সন্ধ্যা ৮টার আগেই আমরা বাড়ি ফিরে এলাম। বাইরে যতক্ষণ সময় কাটিয়েছিলাম আমি আমার ভাগনা নাবিল এর হাত ধরেই ছিলাম। আমার জীবনের আজ একটি বিশেষ দিন ছিল এটি। বাইরে বেরিয়ে আমার মনে হলো ঘরের বাইরে একটি নতুন পৃথিবী আছে, যা এতদিন দেখা হয়নি। সেই রাতেই আমাদের কলেজ গ্রুপে হঠাৎ আমার এক বন্ধুর বিয়ের নিমন্ত্রণ এলো। বিয়েটা পরের দিনই ছিল এবং আমি কিভাবে শাশুড়ি মাকে বলবো তা ভেবে চিন্তায় পড়ে গেলাম। ঠিক তখনই নাবিল আমার ঘরে এলো এবং সাহস দিয়ে বলল, যা সত্যি সেটাই বলো। আমি সাহস করে শাশুড়ি মাকে সত্যিটা জানালাম এবং তিনি কোনো সন্দেহ না করেই অনুমতি দিলেন। পরের দিন যখন আমি বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, তখন নাবিল বারবার এসে আমাকে সাহায্য করতে লাগল। কখনো সঠিক রঙের কানের দুল এনে দিল, কখনো আমার ব্লাউজের ফিতা বাঁধতে সাহায্য করল। এমনকি আমার চুল ঠিক করতে করতে তার হাত বারবার আমার পিঠে ছুঁয়ে যাচ্ছিল। আমরা যেন একে অপরের প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট হচ্ছিলাম। নাবিল আমার ছোটখাটো বিষয়েও যত্নশীল ছিল, যা আমার মনকে স্পর্শ করছিল। আমি মনে মনে তাকে অনেক পছন্দ করতে শুরু করেছিলাম। সেদিন আমি বেশ যত্ন নিয়ে তৈরি হয়েছিলাম। তাই ঠিক করলাম আমার সাজ নষ্ট করে রিকশায় না গিয়ে আরামদায়কভাবে গাড়িতে যাই। আমি আমার স্বামীকে জানিয়েছিলাম যে আমার এক বান্ধবীর বিয়ে হচ্ছে, আর সেটা আমাদের শহরেই। আমার স্বামী বলল, নাবিলকে সঙ্গে নিয়ে যাও, সে তোমাকে গাড়িতে করে পৌঁছে দেবে। নাবিল তো সবসময় আমার সঙ্গে যেতে রাজি থাকে। সেদিনও সে সাজগোজ করে বেরোল এবং আমার সঙ্গে রওনা হল। সেদিন নাবিলকে বিশেষ আকর্ষণীয় লাগছিল। আমার দৃষ্টি বারবার তার দিকেই যাচ্ছিল, কিন্তু নাবিল সবসময় আমার দিকেই তাকিয়ে থাকত। আমার মনে হতো সে আমাকে অনেক পছন্দ করে। বিয়েতে আমি তাকে শুধু ড্রাইভার হিসেবে আনিনি, বরং তাকে আমার সঙ্গে ভেতর নিয়ে গেলাম। আমার অনেক বান্ধবী আমার স্বামীকে দেখেনি, তাই তারা নাবিলকেই আমার স্বামী ভেবে নিল। তারা মজা করে বলল, তুই তো ভাগ্যবতী, এমন হ্যান্ডসাম বর কোথা থেকে পেলে? এই কথা শুনে আমি হেসে বললাম, ও আমার স্বামী নয়, আমার ভাগ্নে। কিছুদিনের জন্য আমাদের বাড়িতে এসেছে। বান্ধবীরা বিস্মিত হয়ে বলল, তাহলে তোর ভাগ্য খারাপ। আমরা ভাবলাম নাবিল তোর স্বামী। কিছু বান্ধবী নাবিলের আশেপাশে জড়ো হয়ে তার সঙ্গে কথা বলতে লাগল। নাবিলও কথাবার্তায় বেশ পটু ছিল। ঠিক তখন আমার এক ঘনিষ্ঠ বান্ধবী আমার কাছে এসে তার সমস্যার কথা বলল। সে বলল, আজকাল আমার স্বামী আমার প্রতি আগের মতো মনোযোগ দেয় না। যদি সে আমার ভালোবাসাকে বুঝত। আমার বান্ধবী বলল, যে তোমার কদর করে না, তার জন্য কষ্ট পাওয়ার কি দরকার? আমি নিজের জন্য একজন সঙ্গী খুঁজে নিয়েছি, নাবিলের মতোই একজন, যে তারুণ্যে ভরা এবং সুদর্শন।
কয়েক মাস ধরে তোমার সোশ্যাল মিডিয়ায় কোনো নতুন ছবি দেখিনি, হয়তো তুমিও বিবাহিত জীবনে একটু একঘেয়েমি অনুভব করছো। যখন তোমার সামনে আরও আনন্দময় সম্ভাবনা রয়েছে, তখন কেন পুরনো চিন্তায় পড়ে আছো? তোমার স্বামী যদি তোমার যত্ন না নেয়, তাহলে নাবিলের মতো কারো সাথে জীবনে নতুন সুখ খুঁজে নিতে পারো। আমি লক্ষ্য করেছি যে নাবিল তোমার প্রতি খুব আন্তরিক। চারপাশে অন্য সবার মাঝে থেকেও তার দৃষ্টি কেবল তোমার দিকেই ছিল। তাহলে আর দেরি কিসের? আমার বান্ধবীর এই কথাগুলো আমাকে ভাবিয়ে তুলল। রাতে আমি নাবিলকে আমার ঘরে ডেকে নিলাম। সে আসার পর আমি নিজেকে একটু বিশেষভাবে প্রস্তুত করেছিলাম, যেন বিয়ের প্রথম রাতের মতো। আমাকে এভাবে সাজানো অবস্থায় দেখে সে কিছুটা অপ্রস্তুত হয়ে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যেতে চাইল। আমি তার হাত ধরে তাকে থামিয়ে দিলাম, তাকে বললাম, নাবিল, আর এই লুকোচুরি বন্ধ করো। আমি জানি তুমি কি অনুভব করছো, তাই আর মিথ্যা ভান করো না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই আর এইসব কথা লুকাতে হবে না। আমি এখন সব বুঝতে পেরেছি। সে বলছিল, মামি, তুমি তো আগে থেকে সাজগোজ করে বসে আছো। আমি ভাবছিলাম তোমায় আমি অনেক সুন্দর করে আগে সাজিয়ে দিব। নাবিল বলেছিল, জীবনের ছোট ছোট মুহূর্তগুলোতে আনন্দ খুঁজে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি দ্রুত পোশাক পরে ফিরে আসি, আর নাবিল আমাকে আলতোভাবে কাছে টেনে নিয়ে কথায় মেতে ওঠে। আমি বুঝতে পারছিলাম আমাদের কথাগুলো ধীরে ধীরে ভালোবাসার সুরে রঙিন হয়ে উঠছে। ঠিক তখনই শাশুড়ি মা ডেকে পাঠালেন। তার হাঁটুতে তেল মাখানোর জন্য আমাকে যেতে হলো। যদিও মন ছিল না, প্রায় 20 মিনিট ধরে তার পায়ে তেল মালিশ করতে হলো। তারপর যখন নিজের ঘরে ফিরলাম, দেখি নাবিল নেই। তার ঘরে গিয়ে দেখি সে ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালে আমি একটু অভিমানী দৃষ্টিতে নাবিল এর দিকে তাকালাম। রান্নাঘরে কাজ করতে করতে সে পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরল। হাসিমুখে বলল, মামি, রাগ করো না। আজ তোমার জন্য একটি বিশেষ চমক রেখেছি। আজ রাতটা শুধু আমাদের হবে। রাতে আমি ভালোভাবে সাজগোজ করলাম। শাশুড়ি মাকে ঘুমের ওষুধ খাইয়ে দিলাম যাতে তিনি রাতে ডিস্টার্ব না করেন। নির্ধারিত সময়ে নাবিল এর ঘরে গেলাম। ঘরে ঢুকে অবাক হয়ে দেখি বিছানায় ফুলের পাপড়ি ছড়ানো আর সুন্দর সুবাসে ঘর ভরে আছে। দুটি ছোট রাজহাঁস আকারে সাজানো ছিল, এবং তার এই ব্যবস্থাপনা সত্যিই আমাকে মুগ্ধ করেছিল। এরপর কিভাবে নাবিল আমাকে আরও খুশি করবে, তার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। ঘরের সাজসজ্জা দেখে সত্যিই মুগ্ধ হয়েছিলাম, কিন্তু কোথাও নাবিলকে দেখতে পাচ্ছিলাম না। এমনকি বাথরুমেও খুঁজে দেখলাম, কিন্তু সেখানেও সে নেই। তার ফোনেও যোগাযোগ করা সম্ভব হলো না। তখন মনে হলো হয়তো সে মজার ছলে আমাকে বিরক্ত করেছে। ধীরে ধীরে আমার মেজাজ খারাপ হতে লাগল। তখন হঠাৎ আমার নজর পড়ল তার বিছানার উপরে থাকা একটি চিঠিতে। ভেবেছিলাম হয়তো এটা কোনো বিশেষ চমক হবে, কিন্তু চিঠি খুলে পড়ার পর আমার সমস্ত আশা এক মুহূর্তে ভেঙে গেল। নাবিল সেই চিঠিতে লিখেছিল, মামি, আসলে আমি আপনার কোনো আত্মীয় নই। আমার মামা মামি অন্য একটি শহরের থাকেন। এই শহরে দুটি এলাকার নাম প্রায়ই এক, এবং আমি ভুলবশত আপনার বাড়িতে চলে এসেছিলাম। কাকতালীয়ভাবে আপনার আসল ভাগ্নেও সেই সময় আসার কথা ছিল। আমি আসার পর আপনি আমাকে নাবিল বলে ডাকতে শুরু করলেন, আর আমার মামা মামিও আদর করে আমাকে এই নামেই ডাকতেন। আমার মামা মামির চেহারা কখনো দেখিনি, তাই আপনাকেই আমার নিজের মনে করেছিলাম। কিছুদিন পর আমার মায়ের মেসেজ পেলাম, যেখানে তিনি জানালেন আমার আসল মামা মামি কয়েকদিনের জন্য গ্রামে গেছেন। মা আমাকে মামার ছবি পাঠানোর পর আমি বুঝতে পারলাম যে আপনি আমার আত্মীয় নন। তবে মামি, আপনি সবসময় আমার জন্য অনেক যত্ন নিয়েছেন। আমি জানতাম আপনার বিবাহিত জীবনে কিছু অসন্তোষ আছে, কিন্তু এই বিষয়ে মামার সাথে কথা বলতে পারিনি। তাই আমি ভেবেছিলাম কিছু সময়ের জন্য আপনাকে খুশি করার চেষ্টা করব। আমার উদ্দেশ্য শুধুমাত্র আপনাকে একটু ভালো রাখা। এবং কোনো ভুল কিছু করার প্রশ্নই ওঠে না, কারণ আমি সবসময় আপনাকে আমার মামির মতোই দেখেছি। যতটা সম্ভব আমি আপনাকে খুশি করার চেষ্টা করেছি। এবার আমাকে ক্ষমা করবেন, কারণ আমি কোনো অনুচিত কিছু করতে পারবো না। আপনি যে ভালোবাসা আমার মধ্যে খুঁজছিলেন, সেটি আপনার স্বামীর মধ্যে খুঁজে দেখার চেষ্টা করুন। যেমনভাবে আপনি আমার সঙ্গে আপনার মন খুলে কথা বলেছেন, তেমনি একবার মামার সাথেও খোলামেলা কথা বলুন। আমি নিশ্চিত তিনি আপনার ভালোবাসাকে বোঝার চেষ্টা করবেন। নাবিল এর এই চিঠি পড়ে বুঝলাম সে আমাদের ভাগ্না ছিল না। আমি এসব ভাবছিলাম, ঠিক তখনই আমার স্বামীর ফোন এলো। তানভীর খুব ভীত হয়ে বলল, অনিকা, আজ রাতে মাকে তোমার ঘরে নিজের কাছে রেখো। দুজনে ঘরের দরজা বন্ধ রেখো।
কিছুক্ষণ আগে আমার ফোনে দিদির আমেরিকা থেকে মেসেজ এসেছে যে তার ছেলে কয়েকদিনের জন্য আমাদের এখানে আসবে, কিন্তু কোনো কারণে সে আসতে পারছে না। নেটওয়ার্ক সমস্যার কারণে দিদি আমার সাথে যোগাযোগ করতে পারেননি। আজ সকালে দিদির মেসেজ পাওয়ার পর জানতে পারলাম আমাদের আসল ভাগনা এই শহরে আসেনি। গত কয়েকদিন ধরে আমাদের বাড়িতে যে নাবিলের নাম করে থাকছিল সে আসলে এক প্রতারক। তুমি কোনো চিন্তা করো না, আমি রওনা দিয়েছি এবং শীঘ্রই বাড়ি পৌঁছে তাকে পুলিশের হাতে তুলে দেব। আমার স্বামীর কথা শুনে বুঝলাম নাবিল আসলে ভুল করে আমাদের বাড়িতে চলে এসেছিল। তবে সে আমার প্রতি কোনো খারাপ দৃষ্টি দেয়নি, বরং সে আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং আমার জীবনে সামান্য কিছু আনন্দের মুহূর্ত এনে দিয়েছে। তার উপর আমার কোনো রাগ ছিল না। পরের দিন আমার স্বামী বাড়িতে এলো, কিন্তু নাবিল ততক্ষণে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আমি আমার স্বামীকে সেই চিঠি দেখাতে পারিনি, তবে তাকে জানালাম যে নাবিল সব সত্যি কথা স্বীকার করেছে। সে আসলে ভুল করে আমাদের বাড়িতে চলে এসেছিল এবং তারও আমাদের মতোই ভুল বোঝাবুঝি হয়েছিল। এই কয়েকদিনে সে আমাদের বাড়িতে কিছুই খারাপ করেনি, তাই তার বিরুদ্ধে কোনো অভিযোগ তোলার প্রয়োজন নেই। আমার স্বামী আমার কথা বুঝতে পারল। নাবিল ছিল একটি ভালো পরিবারের ছেলে। সেই একই দিনে সে তার আসল মামামামির সাথে আমাদের বাড়িতে এসে ক্ষমা চেয়ে নিল। সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে গেল এবং তানভীরও তাকে ক্ষমা করল। নাবিল একজন ভালো পরিবারের ছেলে ছিল। আমাদের ক্ষমা চাওয়ার পর সে বিদায় নিয়েছিল। যদিও সে একরকম ছদ্মবেশে এসেছিল, কিন্তু আমার জীবনের অল্প সময়ের জন্য হলেও সে আমাকে প্রকৃত ভালোবাসার অর্থ শিখিয়ে গেছে। সে আমাকে শিখিয়েছে যে সবাই মনের ভাষা বুঝতে পারে না। যদি কোনো ব্যক্তি আমাদের অনুভূতি না বুঝে, তবে সেটা তাকে স্পষ্টভাবে জানানো উচিত, যাতে সে বুঝতে পারে আমরা আসলে কি চাই। আমি আমার স্বামীকে বলেছিলাম কতটা একা অনুভব করছিলাম। সেই দিন থেকেই আমার স্বামী 6 মাস পর পর আমাদের জন্য কোথাও না কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে শুরু করল। সে আমাকে আরও বেশি সময় দিতে শুরু করল। এখন আমি আমার সংসার জীবনে অনেক খুশিতে রয়েছি। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।